হাসনাত আব্দুল্লাহ যেদিন হঠাৎ রাতের বেলা ডাক দিলেন এনসিপির দলীয় মিটিং থেকে বের হয়ে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তিনি যমুনার সামনে থাকবেন, তার সঙ্গে কিন্তু প্রথম যারা এসে যোগ দিল তারা জামায়াতে ইসলামীর কর্মী, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। কাজেই ছাত্র শিবির জামায়াত ইসলামী তো রাস্তায় ছিল না। নবজিত, আপনি এই জিনিসটা আপনি একটু মাথা ঠান্ডা রেখে মানে একটু চিন্তা করেন। আবহমান বাংলার নরনারীর মতো আপনি উত্তেজিত হবেন না। সেটা হলো যে আপনি দেখুন, হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির যে রাজনীতি, এটা ভীষণ রকম ইমেজ সংকটে পড়েছে হাল আমলে। তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আসছে, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত প্রবল, এবং ফ্রিলি কোথাও যাওয়ার মতো বা এই মুহূর্তে কোনো জনপ্রিয় কোনো প্রোগ্রাম দেওয়ার মতো কিছু নেই তাদের কাছে। তো এই মুহূর্তে হঠাৎ করে তাদের কাছে মনে হলো যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই দাবিটি সামনে আনা হয়, সেক্ষেত্রে এটা জনপ্রিয়তা পেতে পারে। ফলে ইট ওয়াজ এ পলিটিক্যাল স্ট্যান্ড, এটা একটা রাজনৈতিক স্ট্যান্ড। যখন হাসনাত এই জিনিসটি সিদ্ধান্ত নিল, তখন বিএনপি চিন্তা করতে থাকলো যাবো কি যাবো না, করবে কি করবো না, সেই আগস্ট মাসের সেই সময়ের মতো। আর জামাত কি করলো, জামাতের উত্তেজনা একেবারে তুঙ্গে, তাদের সবসময় তারা খুব গরম থাকে, সবসময় তাদের মধ্যে একটা গরম ভাব থাকে। তারা কোনো রকম চিন্তা না করে এখানে এসে সব ঝাঁপিয়ে পড়লো। তো ঝাঁপিয়ে পড়ার পরে দেখা গেল এনসিপির মেয়েরা, তারা যে নারী নীতি, জামাত যে নারী নীতি বা যে ধরনের যাকে বলা হয় পলিসি তারা ফলো করে, ঘুমটা দিতে হবে, হিজাব পড়তে হবে, ইসলামী শরিয়া চলবে, কিন্তু দেখা গেল যে আন্দোলনটা হলো পুরো একেবারে শাহবাগী কায়দায়। সেখানে মেয়েরা নেতৃত্ব দিচ্ছে, লাকির মতো তারা স্লোগান দিচ্ছে, অনেকের ওড়না নাই, হিজাব তো প্রশ্নই আসে না। জামাতি নেতারা তাদের সাথে গিয়ে বসলো, ঠেলাঠেলি করে বসলো, এটা নিয়ে ভীষণ রকমের একটা ট্রল হলো। তো এই যে যে চলাফেরা, এর মধ্যেই দেখবেন যে জামাত এই যে পুরো কাজটিই করেছে উত্তেজনা বশত, তাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। পরবর্তীতে যেটা যখন এটা পাশ হয়ে গেল, ঘটনা ঘটে গেল, এরপরে আপনি দেখবেন উইদিন 24 আওয়ার্স জামাত এবং এনসিপি এই দুটো দলের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি, মারামারি, এ যা কিছু, এগুলো মোটামুটি এখন এত প্রবল পর্যায়ে পৌঁছে গেছে যে বিএনপির সাথে জামাতের যে দ্বন্দ্ব সংঘাত, তার সাথে এখন এনসিপির সাথে জামাতের সংঘাতটা প্রবল হয়ে গেছে। কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে যে আপনি রাজনৈতিক ঐক্যর কথা বললেন, এটা ঐক্য ছিল না। আমার কাছে মনে হলো যে সামনে কারো কাছে একটা খবর আসছে যে ওখানে একটা সোনার মোহর আছে, মানে সোনার মোহরের একটা কলস আছে, তো দৌড় দাও। তো দৌড় দিতে গিয়ে একেবারে হাত ধরে কিছু সময়ের জন্য বন্ধুত্ব হলো, তারপরে কাছে গিয়ে দেখলো যে সেটা মানে সোনার কলস নয়। কলস খোলার পরে সেখান থেকে প্রথমে বিরাট একটা গোকরা সাপ বের হয়ে এলো। আসার পর আবার দৌড় দিল। দৌড় দেওয়ার পরে যে যাওয়ার সময় তাদের যে বন্ধুত্বটা ছিল, ফেরার পথে তারা একে অপরকে গালাগালি করলো যে তোর কথা মতো স্বর্ণের মোহর আনতে গেলাম, এখন ওটার ভিতরে যে গোকরা সাপ আছে। এরপরে তারা গালাগালি করে খিস্তি খেয়ে করতে করতে দুই দল আলাদা হয়ে গেল। তো এই গল্পটাকে আপনি যদি রূপক হিসেবে ধরেন, আমাদের এই রাজনীতিতে উত্তেজনা বর্ষবর্তী হয়ে সবাই পরিবেশ পরিস্থিতির সঙ্গে কমপ্লাই করছে। যেমন এই ঘটনা যখন ঘটে গেল, তখন বিএনপি চিন্তা করলো যে এখন আমাদের তো কিছু বলা দরকার। তো আমরা যদি একেবারে কিছুই না বলি তাহলে কি হবে, আমরা কেন আওয়ামী লীগের পক্ষে বলবো, এটা তো সম্ভব নয়। কাজেই ওটার সঙ্গে কমপ্লাই করলো। ইট মিনস একটা রাজনৈতিক নেতা, তার ভিতরে যে হৃদয় থাকে, যে দৃঢ়তা থাকে, যে ভিশন থাকে, যে মিশন থাকে, সে আগামী 20-25 বছর পরের যে ঘটনা সে স্পষ্ট দেখতে পারে যে পরিণতি সেটা হচ্ছে। তো সেটা বিএনপির যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে, সেই ধরনের ব্যাকবোন, তারা হয়তো দেখা গেল যে দলের যারা অন্যান্য লোকজন রয়েছে, যারা ডেইলি আবহাওয়া অনুযায়ী তারা কমপ্লাই করে সমস্ত কিছুর সঙ্গে, তাদের সঙ্গে পেরে উঠছেন না। ফলে বিএনপিও এখানে যা কিছু বলেছে মূলত আবহাওয়া, প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেরা যেন ছিটকে না পড়ে। কিন্তু এর মধ্যে আমি কোনো রাজনৈতিক ঐক্য দেখতে পাচ্ছি না। কিন্তু জামায়াতে ইসলামীর এই যে আপনি বললেন যে কোনো পরিকল্পনা ছাড়াই তারা ছুটে গেছে মানে এক কলসি সোনার মোহরের আশায়, কিন্তু এনসিপি যে তাদেরকে আসলে মনে রাখবে না, মানে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, আসিফ, মাহফুজ আলমদের এই দল, সেটা তো আগস্টের পরে তাদের একবার বোঝার কথা। কারণ দেখুন আগস্টের আন্দোলনে যে ছাত্র শিবির নেতারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন, তাদেরকেও কিন্তু ফেব্রুয়ারিতে এই হাসনাত, নাহিদ, সার্জিসরা
তাদের দলে ঢুকতে দিলেন না, মানে এনসিপিতে কোনো পদ দিলেন না। তো এরপরে আপনার কাছে মনে হচ্ছে যে আসলে কোনো পরিকল্পনা ছাড়াই তারা গেলেন, নাকি আবারও একটা ঐক্যের প্রয়োজনীয়তা তারা অনুভব করছেন? আর হাসনাতের ডাকে এরা সবাই গেলেন, আর মাহফুজ ভীষণ জামায়াত বিরোধী। হ্যাঁ, মানে তিনি কথায় কথায় শুধু জামায়াত শিবিরকে যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধী বলেন। তো মানে এনসিপির নেতৃত্বই বা কে দেন, আর সেটা আসলে কোন আদর্শে চলে, সেটাও তো আমাদের কাছে আসলে পরিষ্কার না, আমার কাছে না। না, এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলনটি, সে আন্দোলনটি অ্যাবসলিউটলি প্রথম দিকে ছিল কোটা বিরোধী আন্দোলন, এবং যারা আন্দোলন করেছেন তারা বঙ্গবন্ধুকে জাতির জনক মেনে আন্দোলন করেছেন, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আন্দোলন করেছেন, ৭১-এর বাংলাদেশকে ধারণ করে আন্দোলন করেছেন, এবং ওর মধ্যে যারা জামাতের লোকজন ছিলেন লুকে, তারাও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আমাদের জননী, এই ধরনের কথাবার্তা বলে তারা ওখানে একটা পরিবেশ রেখে নিজেদের অধিকারটা আদায় করার চেষ্টা করেছেন। এবং ধীরে 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 পরিস্থিতিটা যখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং তাদের নিয়ন্ত্রণের কাছাকাছি চলে আসলো, তখন অনেকগুলো পক্ষ, যেগুলো আমি এখন নাম বলাটা ঠিক হবে না, বাট এখানে দেয়ার আর ম্যানি গ্রুপ এখানে ঢুকে পড়লো। অনেকে বলে ফেলেছেন যে আমরা যদি ওই কাজগুলো না করতাম তাহলে হয়তো এটা হতো না, আমরা যদি ওইখানে আগুন না দিতাম, ওই থানা না পুরাতাম, ভয় পেত না, আবার সেই কথা তারা উইথড্র করেছেন। এরকম আসলে যখন একটা এরকম হ্যাফাজার্ট অবস্থা হয়, তখন সেখানে নানা পক্ষ ঢুকে পড়ে, চোর ঢুকে পড়ে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, যারা রেপিস্ট তারা রেপ করে, তারপর যারা মানে যাকে বলে অশান্তির সৃষ্টি করা, তারা আগুন লাগিয়ে দেয়, ইচ্ছে করে আগুন লাগিয়ে দেয়। তো এরকম যখন একটা অরাজকতা চলে, তখন আসলে ওই ৮-১০ দিনের মধ্যে অনেকগুলো পক্ষ ঢুকে গেছে। এই পক্ষগুলোর মধ্যে রাজনীতির অঙ্গনে সত্যিকার অর্থে এই আন্দোলনকে পিছন থেকে নেতৃত্ব দিয়েছে জামাত, এতে কোনো সন্দেহ নেই। তো এটা যারা এনসিপির নেতৃবৃন্দ আছে তারা স্বীকার করেন যে এখানে জামাত প্রকাশ্যভাবে ছদ্মবেশে, এবং আমাদের মধ্যে জামাত লুকিয়েছিল, ছাত্রলীগের মধ্যে জামাত লুকিয়েছিল, এবং তারা এই কাজটা করেছে। উই আর গ্রেটফুল, আমরা সেটা গ্রেটফুল। কিন্তু পরবর্তীতে যখন সরকার গঠন করা হলো, প্র্যাকটিক্যালি দেখা গেল যে কেউ সিদ্ধান্ত নিতে পারছে না যে এটা হলো কি করে। উপদেষ্টা মণ্ডলী যেভাবে গঠিত হলো, এটা কি ডিজিএফ এর কথা মতো হলো, এটা কি ভারতের কথা মতো হলো, এটা কি আমেরিকার কথা মতো হলো, ইউনূস সাহেবের কথা মতো হলো, আসিফ নজরুলের কথা মতো হলো। অর্থাৎ কেউ কাউকে চিনছে না, কেউ কাউকে মানে সময় করে মিলাতে পারছে না। এবং আশ্চর্য ব্যাপার হলো এখন পর্যন্ত টিল নাও আমরা বলতে পারছি না যে আসলে মাহফুজ ওই জায়গা থেকে অমুকের রিকমেন্ডেশনে এসেছে। তারপরে সজীব ভুইয়া ও ওই মানে তাকে জামাত রিকমেন্ড করেছে, বা ইউনূস সাহেব রিকমেন্ড করেছে, বা ডিজিএফআই করেছে, মানে এখানে অনেকগুলো। বা আসিফ নজরুল কোন যোগ্যতা এখানে এলেন, তার নাম কে বললো, আদিলুর রহমান শুভ্রর নাম কে বললো, রেজওয়ানার নাম কে বললো। তো এই জিনিসগুলো আমরা মিলাতে পারছি না। কিন্তু যেমন দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন ছাত্রদের কথা মতো, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মতো সেই এক যে ভদ্রমহিলা স্বাস্থ্য হয়েছেন নূরজাহান বেগম, তিনি এসেছেন। এই দুজনকে আমরা মিলাতে পারছি, কিন্তু ফাজুল কবির সাহেব কিভাবে আসলেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত কিভাবে আসলেন, তারা তো কোনো অবস্থাতেই কোনো পক্ষের সঙ্গে জড়িত না। তো ফলে কি হলো, এই সরকারটা কাজ করতে গিয়ে প্রথমে একটা জগা খিচুড়ি তারা করে ফেললো, এবং এখন পর্যন্ত সেই জগা খিচুড়ি চলছে। এবং সেই জগা খিচুড়ির মধ্যে বিএনপি চেষ্টা করলো তাদের লোক ঢুকানোর জন্য, জামাত চেষ্টা করলো তাদের লোক ঢুকানোর জন্য, এনসিপি চেষ্টা করলো তাদের পছন্দ অনুযায়ী কাজকর্ম করার জন্য। এই কাজ করতে গিয়ে বিরোধ হলো, দুর্নীতি হলো, জোরাজুরি হলো, সম্পর্ক খারাপ হলো, এবং এটার আজকের একটা চূড়ান্ত পর্যায়ে এই অবস্থা দেখা গেল। ফলে এখানে আসলে এখনো পর্যন্ত যা কিছু হচ্ছে, কোনোটার জন্য কোনো প্রি প্ল্যান্ড নেই, কোনোটার পেছনে কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, কোনো গোল নেই, লক্ষ্য নেই। তারা যেটা হচ্ছে যে বাতাস প্রবাহিত হচ্ছে, পাল তুলে দিলাম, এখন যারে যা নৌকা বা যারে যা মাঝি মদিনা চলে যা, আমি বসে বসে এখন গিটার বাজাতে থাকি। ঠিক এইভাবে দৈনন্দিন ভাবে আমাদের আসলে কাজকর্মগুলো চলছে। এর মধ্যে আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল, সরকার বা ব্যক্তি কারোর কোনো একেবারে সুনির্দিষ্ট, যেটাকে আমরা ইংরেজিতে যেটাকে একটা শব্দ আছে যেমন অ্যাসার্টেন, পয়েন্টিভ, তারপরে প্রফেশনালিজম, তারপরে হলো আপনাকে থিওলজি, ধর্মতত্ত্ব, আইডিওলজি,
একটা আদর্শ সে ধারণ করবে। তারপর শেষে সিলেক্টিভ গোল, দেয়ার মাস্ট বি এ গোল, পঞ্চবার্ষিক পরিকল্পনা থাকবে, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা থাকবে। এখন যা কিছু হচ্ছে মানে প্রতিদিন আসলে হাইয়েস্ট যারা এই কাজকর্ম করছে 6 ঘন্টার জন্য তারা বোধহয় পরিকল্পনা করছে, যে সকালবেলা পরিকল্পনা করছে দুপুর 12টা পর্যন্ত, 12টা থেকে পরিকল্পনা করছে 6টা পর্যন্ত, আবার 6টার পর রাত 12টা পর্যন্ত পরিকল্পনা করে 12টার পরে তারা ঘুমাতে যাচ্ছে। তো এইভাবে ডেইলি 4 বার করে তারা তাদের পরিকল্পনা করছে। এখন কখনো কখনো সকালের সাথে বিকেলের মিল হচ্ছে, কখনো মিল হচ্ছে না। এটা হলো বাস্তবতা। এবারের একটা যেটা আমাকে খুব অবাক করে, মানে সবাই খুব মুক্তিযুদ্ধপন্থী হয়ে উঠেছেন। মানে মাহফুজ আলম প্রায়শই স্ট্যাটাস দিচ্ছেন 71-এর ফয়সালা হতে হবে, মানে এই 71-এর ফয়সালা হতে হবে, এটা সবসময় আমরা আওয়ামী লীগের মুখে শুনেছি। হ্যাঁ, বিএনপির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষক জিয়া ল ল ল সালাম এই স্লোগান শুনেছি আমরা, কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ শুনিনি আমরা। মানে তো সেই এখন তারা সারাক্ষণ শঙ্কিত যে মুক্তিযুদ্ধকে বোধহয় পেছনে ফেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এবং জামায়াতের দিকে আঙুল তুলে রীতিমতো তাদেরকে যুদ্ধাপরাধী দল বলছে, রাজাকার বলছে। এই যে একটা অবস্থা, হঠাৎ খুব মুক্তিযুদ্ধ প্রীতি দেখা যাচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? মানে আওয়ামী লীগ আমলে সেটা থাকলে তো আরেক রকমের হতো ব্যাপারটা আর কি। প্রথমত হলো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে যেভাবে যাকে বলা হয় ব্যবহার করার চেষ্টা করেছে তাদের কায়েমি স্বার্থের জন্য, এখনো যারা মুক্তিযুদ্ধ করছে তাদের একটি অংশ নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা এই কাজ করছে, আরেকটি অংশ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, যে আমি মুক্তিযুদ্ধ যদি ট্যাগ দেই তাহলে আমার ভিতরে একটা আভিজাত্য থাকবে, একটা আইডেন্টিটি থাকবে। আর প্রতিপক্ষ যেহেতু মুক্তিযুদ্ধ বিরোধী, তাকে যদি আমাকে ঘায়েল করতে হয়, সে যে ওই 71 সালে অপকর্ম করেছে ওই কথা বললেই তার মুখ কালো হয়ে যাবে, সে ওইটার সপক্ষে আর কোনো কথা বলতে পারবে না। ফলে 71-কে তারা একটা হাতিয়ার হিসেবে এক পক্ষ ব্যবহার করছে, আর এক পক্ষ হাতে গোনা 2-1 জন ধরেন সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের মধ্যে বিএনপি নেতা ফজলুর রহমান সাহেব মুক্তিযুদ্ধ নিয়ে যে কথাগুলো বলছেন সেটা হৃদয় থেকে বলছেন। উনি তো সাবেক আওয়ামী লীগ নেতাও বটে, মানে আওয়ামী লীগ নেতার জন্য না, মানে হোয়াট এভার হি ইজ টেলিং, মুক্তিযোদ্ধা উনি যে কথাগুলো বলছেন ওনার হৃদয় থেকে বলছেন। আর আমি বলছি এর কারণ হলো আমার এই কথাগুলো বলতে বলতে সাহস হয়ে গেছে। আমি সেই 2009 সন থেকেই দেখা গেল যে জামাতের উপর অন্যায় করা হচ্ছে, তখন জামাতের পক্ষে কথা বলেছি। আবার ওই সময় জামাতের যে ভুল ভ্রান্তি নিয়ে একেবারে পার্লামেন্টে আমি দেখলাম যে 2009 সালে আমি পার্লামেন্টে একটা বক্তব্য দিয়েছিলাম, এটা এই সময় এসে একেবারে সবাই ভাইরাল করে দিয়েছে যে ওই সময়টাতে গোলাম মোল্লা রনি জামাতকে একটা তথ্য প্রমাণ সহকারে তাদের যে চরিত্র বৈশিষ্ট্য সেটা নিয়ে যে আমি বক্তব্য দিয়েছিলাম, সেটা এখন রীতিমতো এই সময়টাতে কোটি কোটি মানুষ বারবার শুধু সেটা দেখছে। তো এগুলো বলতে বলতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। দ্বিতীয়ত হলো, যেহেতু আমি একটা আওয়ামী পরিবারের সন্তান, বিএনপিতে আসছি ভাগ্যচক্রে বিএনপিতে আসছি, কিন্তু আমার যে শিক্ষা, আমাদের যে আদর্শ, ওটা পুরো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। তো আর এমনি আসলে খুব বেঁচে থাকার অত বেশি লোভ লালসা আমার নেই। মানে জীবন আর মৃত্যু এই দুইয়ের মধ্যে আমার কাছে আসলে কোনটা যে ভালো আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। ফলে অনেক মানুষ সহজে ভাবে খুব ভয় পেয়ে যায়, কিন্তু আমার কাছে কেন জানি এই ভয়টা অনেক আগের থেকে চলে গেছে। ফলে আমি বলে যাচ্ছি, মুক্তিযুদ্ধের জন্য বলে যাচ্ছি, এটা যে যাই বলুক না কেন আমার পক্ষে আমি বলে যাচ্ছি, এখানে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। এরকম হাতে গোনা 2-4 জন আছেন, 2-4 জন না আরো অনেকেই আছেন বলে যাচ্ছেন। আমি শুধু নিজের কথা বললাম আর ফজলুর রহমান সাহেবের কথা বললাম। এখানে তৃতীয় মাত্রা জিল্লুরও বলছেন, মাসুদ কামাল বলছেন, এমনকি মুক্তিযুদ্ধের কথা যখন আসছে সেই আমাদের একসময় বিচিত্রাতে চাকরি করতে আমাদের এক ভাই আছেন সাংবাদিক, মানে উনিও বলেছেন। তারপরে মাহবুব কামাল নামক একজন সাংবাদিক আছেন, তিনিও বেশ কথাবার্তা বলছেন। এরকম বাংলাদেশে কিন্তু নিরপেক্ষভাবে অনেকেই কিন্তু এই কথাগুলো বলে আসছেন।